গুড মর্নিং অল ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আগের দিন যেটা আমরা পড়িয়েছিলাম কম্পনের প্রকৃতি থেকে টান টান তারের সম্পর্কে বলেছিলাম। আজকে টান টান তারের স্থানতরঙ্গের যে উৎপত্তিটা ঘটে, ঠিক আছে, সেটা কিভাবে ঘটে এবং তার গাণিতিক রূপটা আমরা আজকে করব, ঠিক আছে। তোমরা আগের ক্লাসটা যারা যারা এখনও দেখোনি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তারা দেখে নেবে, ঠিক আছে। সেখানে ইম্পর্টেন্ট একটা জিনিস বোঝানো আছে। তো আজকে আমরা পড়ব টান টান তারের স্থানতরঙ্গের উৎপত্তি। তো এখানে আমরা ছবিটা একটু আঁকিয়ে নিচ্ছি, অন্য পেজে যেহেতু আছে তাই ছবিটা আমরা এখানে একটু আঁকিয়ে নিচ্ছি। এটা একটা টান টান তার, এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু, ঠিক আছে। এই তারটার একটা কম্পন একটা লুপে যখন একটা লুপে যখন তৈরি হবে তখন এইরকম হবে লুপটা। আমার এখানে হয়তো ছবিটা ভালো করতে পারলাম না, ঠিক আছে। এই বিন্দুতে এসে এই বিন্দুটা এসে কিউ বিন্দুতে এসে মিট করবে। তো দেখো যে পি এবং কিউ, এই যে ছবিটা অনুযায়ী সেরকমভাবে কিন্তু পি এবং কিউ একটা আলম্ব বিন্দু, হ্যাঁ। টান টান তারটা আটকানো আছে পি এবং কিউ বিন্দুতে টান টান করে, ঠিক আছে। এবার সেটাকে সামান্য বিচ্যুত করে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কী হবে, একটা পি অবস্থান থেকে ডান দিকে কিউ এর দিকে একটা চলতরঙ্গের উৎপত্তি হবে, সেটা অগ্রসর হবে। সেটা কি ওয়াই ওয়ান ইকুয়াল টু সেটা কি এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এখানে ল্যামডা সমান 2π/k এবং তরঙ্গ বেগ ভি ইকুয়াল টু ওমেগা বাই কে। ঠিক একটা বেগটা যখন যাবে তখন কিউ বিন্দু থেকে পি বিন্দু দিকে ঠিক এইটাই আর একটা চলতরঙ্গ উৎপন্ন হবে এবং সেটা কিন্তু পি এর দিকে অগ্রসর হবে, অর্থাৎ বাম দিকে যাবে এবং তার একটা দশা পার্থক্য থাকবে ডেল্টা। সেইটাকে আমরা এবং বিপরীত দিকে যাওয়ার জন্য তার ফেজের অবস্থান হবে মাইনাস, অর্থাৎ মাইনাস এক্স। তাহলে এখানে দেখতে পাচ্ছ কি এ সাইন ওমেগা টি মাইনাস কে, তার সঙ্গে আবার মাইনাস এক্স প্লাস ডেল্টা দিয়ে কী পেলাম, এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স প্লাস ডেল্টা। এটা আমার একটা দ্বিতীয় চলতরঙ্গ যেটা বিপরীত দিক থেকে অগ্রসর ঘটল। এবার দেখো আপতিত প্রতিফলিত চলতরঙ্গের উপরিপাতের দরুন আমাদের যে লব্ধি স্মরণ হবে, মানে উপরিপাত ঘটার ফলে যে আমাদের মোট লব্ধি স্মরণ ঘটবে সেটা কি হবে, এই দুটো যোগফল। আগের দিন আমরা উৎপত্তির ব্যাখ্যার ক্ষেত্রে দেখিয়েছিলাম যে দুটো চলতরঙ্গ বিপরীত দিক থেকে স্থানতরঙ্গ কাকে বলে, বা স্থানতরঙ্গের ডিফিনেশন থেকে আমরা বলতে পারি যে যে দুটো তরঙ্গের ফলে উপরিপাতের ফলে স্থানতরঙ্গ সৃষ্টি হয় তাদের সামেশন ঘটবে, মানে তাদের যোগফল হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু। তাহলে যোগফল করলে আমরা কি পাচ্ছি, শেষমেশ যেটা পাচ্ছি সেটা হলো দেখো বা ওয়াই সমান 2a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা বাই 2 কস কে এক্স প্লাস ডেল্টা বাই 2। 1 নম্বর সমীকরণ দেওয়া আছে, এটা মাথায় রাখো যে আমরা ক্যালকুলেশন করে আমরা শেষমেশ পেলাম সরণ। এটাই হলো আমাদের মোট সরণ এবং এটাকে আমরা এখন কাটছাট করে দেখব যে এখান থেকে অনেক কিছু বের করা আছে। ডেল্টার মান বের করব, এক্সের মান, কে এর মান, বিভিন্ন কিছুর মান আমরা এবার জানবো। একটা জিনিস এখানে দেখো, ওমেগা টি প্লাস মাইনাস কে এক্স এই টার্মগুলো নেই কিন্তু, তাই এগুলো চলতরঙ্গ আর থাকছে না, এগুলো হয়ে যাচ্ছে স্থানতরঙ্গ। এবং টান টান তারে আমার উৎপন্ন হয় তির্যক কম্পন, তাই এটা হবে তির্যক স্থানতরঙ্গ, ঠিক আছে। এবার দেখো আমি যে ছবিটা আঁকিয়েছিলাম ওখানে পি এবং কিউ বিন্দুতে বলা হচ্ছে নিষ্পন্দ বিন্দু তৈরি হবে, যেহেতু সেখানে মিট করছে দুটো তরঙ্গ, সেখানে কি হচ্ছে সাম্য অবস্থানে আসছে, অর্থাৎ সেখানে স্থির অবস্থানে কণাগুলো চলে আসছে, তার মানে সেখানে কি হবে, তারা নিষ্পন্দ বিন্দুর অবস্থান সৃষ্টি করছে কণাগুলো। তো এক্স ইকুয়াল টু 0 হলে ওয়াই ইকুয়াল টু সেই ক্ষেত্রে 0 হবে এবং এক্স ইকুয়াল টু এল হলে ওয়াই ইকুয়াল টু 0 হবে। কেন, তখন তো স্মরণ হবে না। এক্স যখন 0 তখন নিষ্পন্দ বিন্দুতে কোনো স্মরণ নাই, আর এক্স যখন এল মানে কিউ বিন্দুতে, এক্স যখন এল মানে কি টোটাল দৈর্ঘ্যটা তো এল, কিউ বিন্দুতে তখন কিন্তু ওয়াই তখনও 0, কেননা দুটো বিন্দুতেই তো নিষ্পন্দ বিন্দু হয়ে আছে, এটাই শর্ত। বোঝা গেল? এই শর্তটা যখন আমরা 1 নম্বর সমীকরণে এবার পুট করব তখন আমরা যেটা পাবো এই রকম একটা কন্ডিশন পাবো, ঠিক আছে। এটা মানে কি, দেখো এখানে একটা জিনিস ম্যাথমেটিক্যাল টার্ম একটু ভালো করে বুঝিয়ে দিই, যে এইটুকু দুটো টার্মের গুণফল মানে দুটো জিনিসের গুণফল যখন 0 হয় বা দুটো রাশির গুণফল যখন 0 হয় তখন প্রত্যেকটার আলাদা আলাদা করে 0 হতেই হবে। প্রত্যেকটার না, যে কোনো একটার
জিরো হতে পারে বা দুটোরও জিরো হতে পারে, কিন্তু একটির মান জিরো হবেই। আমরা যেহেতু জানি না তাই দুটোকে আলাদা করে আমরা জিরো করব, ঠিক আছে? দুটোই যে জিরো হবে তার কোনো মানে না, কিন্তু একটাকে জিরো হতেই হবে। যেহেতু আমরা জানি না কোনটা জিরো, তাই দুটোকে আলাদা করে আমরা জিরো ধরবো, ঠিক আছে? এখানে দেখো সাইনের এই পার্টটা যেহেতু ডেল্টা ঢুকে আছে, এই পার্টটা জিরো হবে না, তাহলে নিশ্চয়ই কস ডেল্টা বাই টুটাকে জিরো হতে হবে। কিন্তু এটা ম্যাথমেটিক্স, তোমাদেরকে ম্যাথমেটিক্স জিনিসটা বোঝালাম আমি, ঠিক আছে? কিন্তু এখানে যেহেতু সাইন এখানে ডেল্টাটা ঢুকে আছে ফেজ পরিবর্তন, তাই এটা জিরো হবে না, ঠিক আছে? প্লাস যেহেতু ডেল্টা ঢুকে আছে কিছু একটা ভ্যালু হবে। তাহলে কস ডেল্টা বাই টু সমান যদি জিরো হয়, তাহলে জিরো মানে কস পাই বাই টু, কস 90 ডিগ্রির মান, তাহলে ডেল্টা সমান পাই। এবার ডেল্টা সমান পাই যদি বসায়, তাহলে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা পাচ্ছি এইটা, পাই বাই টু কস পাই বাই টু মানে সাইন কে এক্স 90 ডিগ্রি প্লাস কে এক্স আছে, তার জন্য মাইনাস সাইন এক্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার দেখো, তাহলে এবার যখন আমরা এই পার্টটাকে জিরো করব, তাহলে আমরা নেক্সট এই জিরো করার পরে সাইন কে এল এখানে জিরো, এখানে কস ওমেগাটি জিরো নয়, এখানে সাইন কে এল জিরো। তাহলে কে এল জিরো মানে কি পি পাই। এখন পিটা কেন ধরা হলো, যে কোন কোন বিন্দুর জন্য কোন কোন ভ্যালুর জন্য জিরো হবে, পিকে এখানে একটা সংখ্যা ধরা হয়েছে, হ্যাঁ? তাহলে পি এখানে কি মোট সংখ্যা ধরা হয়েছে, কিন্তু জিরো এখানে হচ্ছে না কেন? জিরো হলে কিন্তু ভ্যালু আসছে না, ঠিক আছে? 1 2 3 থেকে শুরু হবে তার জন্য। তাহলে কে এর মান আমরা এখান থেকে পেয়ে গেলাম। এখানে প্রথমে কি পেলাম? প্রথমে এখান থেকে পেলাম আমরা ডেল্টার মান পাই, তারপরে আমরা কে এর মান বের করছি, কে এর মান পেলাম কি পি পাই বাই এল। এবার কে এর মান যদি 2 পাই বাই এল বসায়, তাহলে আমাদের উদ্দেশ্য হলো ল্যামডা বের করা। এখানে এখানে ল্যামডা কি 2L বাই পি, ঠিক আছে? এবার স্থানতরঙ্গের বিভিন্ন রূপগুলো আমরা যদি বিবেচনা করি, তাহলে দেখতে পাবো কোথায় নিষ্পন্দ বিন্দু হবে, কোথায় সুস্পন্দ বিন্দু হবে। পি যখন 1 বসাবো তখন ল্যামডা 2L হচ্ছে, দেখো ল্যামডা 2L মানে কি এল তখন ল্যামডা বাই টু, আর এল তখন ল্যামডা বাই টু একমাত্র কোথায় হয়? তারের দুটি প্রান্তে দুটি নিষ্পন্দ বিন্দুর মাঝে কোনো একটা বিন্দুতে সুস্পন্দ বিন্দু থাকলে এবং তার ল্যামডা বাই টু মানে দুটো নিষ্পন্দ বিন্দুর মাঝেও একটা সুস্পন্দ বিন্দু যদি থাকে, ফলে তারটি একটি লুপে কম্পিত হচ্ছে, তার প্রমাণ দিচ্ছে, ঠিক আছে? পি ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে নিষ্পন্দ বিন্দুর মাঝে একটা নিষ্পন্দ বিন্দু, একটা সুস্পন্দ বিন্দু, মানে এখানে দুটো লুপের কথা বোঝাচ্ছে, তার মাঝে একটা নিষ্পন্দ বিন্দু আছে, ঠিক আছে? তার জন্য সেটাকে সেখানে দুটো লুপের বিভক্তর কথা বোঝাচ্ছে। আগেরটা তাহলে আমার মনে হচ্ছে একটু ভুল আছে, নিষ্পন্দ বিন্দু থাকে না, সুস্পন্দ বিন্দু থাকবে, ঠিক আছে? তারপরে দেখো টান টান তারের তির্যক কম্পনের সূত্রাবলী, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, একটা সূত্র প্রতিষ্ঠা হবে এবার টান টান তারের, সেটা কি আমরা দেখি এবার। আচ্ছা, তার আগে একটা জিনিস আমরা দেখে নিই, যে টান টান তার সম্পর্কে কিছু ডেটা দেখে নিই। টানটা টি, দৈর্ঘ্যটা এল, আর এম হলো তারের মোট ভর, আর হলো তারের ব্যাসার্ধ, প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে তারটি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, যেহেতু বৃত্তাকার ধরা হয়েছে, এবং একক দৈর্ঘ্যের আয়তন কিন্তু হবে আমার ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে উচ্চতা যদি 1 হয় একক দৈর্ঘ্যে, তাহলে পাই আর স্কোয়ারই কিন্তু তার আয়তন থাকবে। এবার দেখো তাহলে একক দৈর্ঘ্যের ভর কি এম সমান পাই আর স্কোয়ার ইন্টু রো বা এম বাই এল, ঠিক আছে? এটাকে রৈখিক ঘনত্ব বলা হয়। এবার প্রথম যেটা আছে দৈর্ঘ্যের সূত্র, দেখো প্রথম যেটা আছে দৈর্ঘ্যের সূত্র, এখানে একটু কেটে গেছে কিন্তু এখানে ল অফ লেন্থ লেখা আছে, দেখতে পাচ্ছ? সেটা কি এইটুকু মনে রাখতে হবে আমাদেরকে, যে এন প্রপোর্শনাল টু 1 বাই এল, মানে কি কম্পাঙ্ক এল এর সঙ্গে ব্যস্তানুপাতিক হবে দৈর্ঘ্যের সঙ্গে, যখন টি এবং এম ধ্রুবক। এটা হলো প্রথম সূত্র, যেটাকে বলা হয় দৈর্ঘ্যের সূত্র। তারপর টানের সূত্র দেখতে পাচ্ছ, যে এন প্রপোর্শনাল টু রুট ওভার টি, মানে টানের বর্গমূলের সঙ্গে সমানুপাতিক যখন এল এবং এম ধ্রুবক হবে। অনুরূপভাবে ভরের সূত্র কি এন প্রপোর্শনাল টু 1 বাই রুট ওভার এল, মানে কি বর্গমূলের ভরের সঙ্গে কম্পাঙ্ক কি বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? সবগুলোকে যদি আমরা সামারাইজ করি, তাহলে কি পাচ্ছি এন প্রপোর্শনাল টু 1 বাই এল রুট ওভার টি বাই এম। এটা একটা ধ্রুবক টার্ম হবে। ধ্রুবকটাকে কি, যদি এটা যদি একটা লুপে কম্পিত হয়, তখন আমরা এটাকে মূল সুরে শুধু কম্পাঙ্ক নিঃসৃত হবে, সেটা আমরা পরে দেখছি, কিন্তু এটুকু জেনে নাও যে যদি একটি লুপে কম্পিত হয় তাহলে সেটা মূল সুরে কম্পিত হবে। এবং এক্ষেত্রে ধ্রুবকের মানটা যদি হাফ ধরা হয়,
হাফ ধরা হয় তাহলে কি হচ্ছে আমার n1 সমান 1/12 রুট ওভার টি বাই এম। এবার যদি আমরা এম এর মানটাকে বসিয়ে দিই, যেখানে এম এর মানটা আগে বের করে রাখা ছিল আমাদের, এম এর মানটা একক দৈর্ঘ্যের যেটা ঘনত্ব, এটা পাই আর স্কোয়ার রো, এই এম এর মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি 1/2L আর রুট ওভার টি বাই পাই রো। এখান থেকে আর রো যেহেতু দুটো নতুন রাশি আসছে, তাই দুটো নতুন রাশিকে আবার দুটো সূত্র বের করা যায়, সেটা হলো ব্যাসার্ধের সূত্র ব্যস্তানুপাতিক আরের, আর রো এর হলো বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, ঘনত্বের সূত্র যেটা, এই যে সূত্রটা দেখলে, এই সূত্রটা n1 সমান মূল সুরের কম্পাঙ্ক n1 সমান 1 নম্বর সমীকরণ দেওয়া আছে, দেখতে পাচ্ছ এদিককার এই 1 নম্বর সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটা থেকে অঙ্ক আসবেই, খুবই ইম্পর্ট্যান্ট, সব কিছুতেই আসে। এবার আমরা যেটা দেখব সেটা হলো টান টান তারের মূল সুর ও বিভিন্ন উপসুর সম্পর্কে। প্রথমেই দেখো ছবিটা দেওয়া আছে একটা লুপের ক্ষেত্রে, তারপরে দুটো লুপ, তারপরে তিনটে লুপ। আমি একটা লুপের ক্ষেত্রে যদি বুঝে যেতে পারি তাহলে আর কোনো সমস্যা আমাদের হবে না। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো একটা লুপের ক্ষেত্রে মোট দৈর্ঘ্য তারের কত এল, কিন্তু তারের দুটো যে নিষ্পন্দ বিন্দু তৈরি হয়েছে তার মধ্যবর্তী দৈর্ঘ্য আমরা যদি দৈর্ঘ্যের সাহায্যে তরঙ্গ দৈর্ঘ্যের সাহায্যে বোঝাই তাহলে মোট দৈর্ঘ্য এল সমান λ/2, অর্থাৎ ল্যামডা সমান 2L। আমরা আগে থেকে যেটা জানি তার জন্য বলছি এটা। ঠিক আছে, তাহলে এবার তার জন্য আমার তরঙ্গ বেগ কী হবে, n সমান v/λ। তাহলে এবার ল্যামডা সমান তো 2L, এখানে আমি বের করে রেখেছি আগেই, তাহলে সেটা আমার হবে কি v/2L। তাহলে v/2L হলো, তাহলে এটা প্রথম লুপের জন্য, একটা লুপের জন্য হলো। এবার যদি দুটো লুপের যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দুটো লুপের মধ্যে তিনটে নিষ্পন্দ বিন্দু আছে, তিনটে নিষ্পন্দ বিন্দু মানে মোট দৈর্ঘ্য যদি এল হয় তাহলে মোট তরঙ্গ দৈর্ঘ্য হবে ল্যামডা, অর্থাৎ ল্যামডা সমান এই ক্ষেত্রে এল হবে। আর এই ক্ষেত্রে যদি আমরা ডেটাটা বসাই তাহলে আমরা পাচ্ছি কি, দেখো 2 × v/2L। v/2L কিন্তু আমরা কম্পাঙ্ক পেয়েছি n1, কিন্তু এখানে আবার n2 এর ক্ষেত্রে, দুটো লুপের ক্ষেত্রে যে n2 হলো কম্পাঙ্ক, সেটা হচ্ছে 2 × v/2L। তাহলে v/2L যদি হয় তার মানে কি, ওই n1 এর 2 গুণ, কী হলো n1 এর 2 গুণ। তাহলে দুটো লুপের ক্ষেত্রে 2 গুণ, তিনটে লুপের ক্ষেত্রে 3 গুণ, চারটে লুপের ক্ষেত্রে 4 গুণ হবে, তাই তো? তার মানে এখানে সর্বনিম্ন একটা কম্পাঙ্ক পাওয়া যাচ্ছে, সেটা হলো n1, যেই কম্পাঙ্কটাকে আমরা বলবো মূল সুরের কম্পাঙ্ক। ঠিক আছে, সেটাকে আমরা বলবো মূল সুরের কম্পাঙ্ক বা প্রথম সমমেল। তাহলে পরেরগুলোকে কি বলবো, পরেরগুলোকে সব বলবো আমরা দ্বিতীয় সমমেল, তৃতীয় সমমেল, বিভিন্ন কিছু। এদের মধ্যে আবার যুগ্ম সমমেল আছে, অযুগ্ম সমমেল হচ্ছে, কেননা 3, 4, 5, 7 এগুলো অযুগ্ম সমমেল। ঠিক আছে, কিন্তু যেটা প্রথম এবং সর্বনিম্ন সেটাকে আমরা বলি মূল সুরের কম্পাঙ্ক বা প্রথম সমমেল, মনে থাকবে। আচ্ছা, এবার এগুলোকে কাজে লাগিয়ে আমরা একটা যেটা পাচ্ছি v সমান √ t/m। টি এখানে টান আর এম হলো একক দৈর্ঘ্যের ভর। ঠিক আছে, চলো তারপর এবার আমরা যেটা এটা তো আমাদের আগেকারই ছিল। ঠিক আছে, n1, n2, np এগুলো সব তো লুপের উপর, p হলো লুপের সংখ্যার উপর ডিপেন্ড করছে। n1 এর জন্য 1/2L রুট ওভার t/m, n2 এর জন্য 2n1 যেহেতু তাই 2/2। তাহলে p এখানে কি সেই সংখ্যা 1, 2, 3 এভাবে লুপের সংখ্যার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এর মধ্যে যেগুলো আছে সেগুলো কি, যে একটা লুপের ক্ষেত্রে কি সমমেল, এগুলো যেগুলো আগে বললাম আমি, সেগুলো এই সম্পর্কে ভেতরে দেওয়া আছে। ঠিক আছে, আমি এখানে কয়েকটা একটা দুটো অঙ্ক তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো যে একটি উপাদানে তৈরি দুটি টান টান তারের দৈর্ঘ্য, ব্যাস ও টান প্রতিটির অনুপাতই হলো 1:2। একই উপাদানে তৈরি দুটি টান টান তারের দৈর্ঘ্য, ব্যাস ও টান প্রতিটিরই অনুপাত 1:2। প্রথম তারটির থেকে 200 হার্জ কম্পাঙ্কের মূল সুর নিশ্চিত হলে দ্বিতীয় তারের মূল সুরের কম্পাঙ্ক কত? দেখো এখানে ব্যাস দেওয়া আছে, আর আমাদের ওই সূত্রে ছিল ব্যাসার্ধ আর, তাই তো? তাহলে ফর্মুলাটা দেখলে আমরা বুঝতে পারবো, এই যে ফর্মুলাটা 1/2L1 T1/m1। ঠিক আছে, m1 এর জায়গাতে আমরা ব্যাসার্ধ টার্মটা এনেছিলাম, এবার কিন্তু ব্যাসের টার্মটা নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে ব্যাসের টার্মটা যদি নিয়ে আসি তাহলে কি হবে, n1 এর ভ্যালু যেটা, n2, দুটো আলাদা আলাদা কম্পাঙ্ক যেহেতু একটা দেওয়া আছে আর একটা বের করতে হবে, ওই সূত্রটাকে আমরা একটু ক্রিটিসাইজ করার পরে বা একটু ঘুরিয়ে ফিরিয়ে লেখার পরে আমরা সরাসরি, মানে ঘুরিয়ে ফিরিয়ে ঠিক না,
যেটা তোমার সূত্র ব্যাসের ক্ষেত্রে এখন সেইটাকে আমরা লিখলাম দিয়ে N1/N2 রেশিও করলে একটা দেওয়া আছে আর একটা বেরিয়ে চলে আসবে, ঠিক আছে। আর প্রত্যেকটা যে অনুপাত L1/L2 এর অনুপাত 1:2, T1/T2 এর অনুপাতও 1:2, D1/D2 এর অনুপাতও কিন্তু 1:2। এখানে যেটা L2/L1 আছে সেখানে 2/1 হবে কিন্তু, আর যেটা D2/D1 আছে সেটা কিন্তু 2/1 হবে, আর T1/T2 কেবলমাত্র 1:1/2 হবে। সবগুলো যদি বসাই এবং একটা দেওয়া আছে N1, তাহলে N2টা আমরা বের করে ফেলতে পারি। পরের অঙ্কটাও তাই, সব অঙ্কগুলোই পরপর কিন্তু একই, এটা আলাদা একটা অঙ্ক, তো অসুবিধা নাই। আর যেগুলো আছে সবগুলো বাড়িতে করবে, যেগুলো অসুবিধা হবে আমি ক্লাসে আলোচনা করব অবশ্যই, ঠিক আছে। তাহলে সবাই ভালোভাবে থাকো আর মন দিয়ে করো। এই ক্লাসে এটা দিয়ে 3টে ভিডিও হলো, প্রথম থেকে সবগুলো যদি একটু একটু করে তোমরা দেখো তাহলে আমার মনে হয় যে কোনো অসুবিধা হবে না, সবই বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে সবাই ভালোভাবে থাকো আর মন দিয়ে পড়ো।